ভাইয়া ভাইয়া এবারের মতো আমাকে ছেড়ে দিন, প্রমিস। আর আপনার অবাধ্য হব না, আপনার সব কথা মেনে নেব। সামনের ছেলেটা মেয়েটার কাতর কথার কণ্ঠ শুনল না, বরং সে হাতে থাকা ছুরিটা ঘোরাতে লাগলো। ঘোরাতে ঘোরাতে মেয়েটার কাছে আসছে। জায়গাটা একদম অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, তাই ছেলেটার মুখও দেখা যাচ্ছে না। মেয়েটা এখনো একইভাবে আকুতি মিনতি করে যাচ্ছে, কিন্তু ছেলেটা শুনছে না। ছেলেটা একদম তার কাছে চলে আসলো। মেয়েটা ছটফট করছে ছাড়া পাবার জন্য, কারণ তাকে এখনো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে একটা চেয়ারের সাথে। ছেলেটা এসেই ওর চুলের মুঠি টেনে ধরে মেয়েটার মুখ তার সামনে আনলো। ছেলেটা দাঁতের দাঁত চেপে বলল, তোর সাহস দেখে আমি অবাক। আমি থাকতে তুই কেন অন্য ছেলের হাত ধরেছিস? বল, কেন ধরেছিস? ছেলেটার চিৎকারে মেয়েটা কেঁপে উঠল, ফোপাতে ফোপাতে বলল, ভাইয়া ভাইয়া তুমি তুমি যা চাইবে, যেমন ভাবে চাইবে, আমি সেভাবে কাজ করব আজ থেকে। তবুও ভাইয়া আমাকে মারবে না, আমাকে ছেড়ে দাও, আমার ভয় লাগছে, কষ্ট হচ্ছে। ও ভাইয়া ভাইয়া, ও ভাইয়া গো। মেয়েটার চিৎকার ভেসে বেড়াচ্ছে এই অন্ধকার বাড়ির ভেতরে। ছেলেটা ছুরি দিয়ে মেয়েটার সুন্দর কোমল নরম হাত কেটে দিয়েছে, নকশা তৈরি করছে খুব সুন্দর করে। হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ছেলেটা মেয়েটার মুখে ছুরি চেপে ধরে একই টোনে বলল, আমাকে ছাড়া অন্য ছেলেকে ছুঁয়ে দেখলে তোর এই হাত আর থাকবে না, কেটে কবর দেব তোর এই হাত। বলে খেক খেক করে বিচ্ছিরি ভাবে হাসতে লাগলো। মেয়েটা হাত দেখে জোরে চিৎকার দিল, জঙ্কুক ভাইয়া তুমি ভালো না, তুমি পচা, আমাকে মারো, তুমি ভালো না। বলে হুট করে তার ঘুম ভেঙে গেল। সে উঠে পড়ল। তার পাশে বসেছিল জিমিন। সে মেয়েটাকে এভাবে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠতে দেখে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে তে? আবার জঙ্কুক ভাইয়াকে নিয়ে স্বপ্ন দেখেছিস? কান্না করে দিল জিমিনকে জড়িয়ে ধরে। কান্নার রেস্টে নেই বলল, জিমিনা ভাইয়া এত খারাপ কেন? আমাকে শুধু কষ্ট দেয়, ব্যথা দেয়। আমি ঘুমাতে পারছি না। উনি যে সেই 10 বছর আগে চলে গেলেন আর আসেননি, কিন্তু আমার স্বপ্ন তো সে প্রত্যেক দিনই আসে। জিমিন, আমার ভয় লাগছে খুব। ভাইয়া স্বপ্নে এই করছে, বাস্তবে যখন আসবে, যদি আগের মতো আমার সাথে আবারও ওই রকম করে, আমি মরে যাব জিমিন। জিমিন তের সম্পূর্ণ কথা শুনে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনার বাণীতে বলল, তে তোর কেন মনে হচ্ছে 10 বছর আগে জঙ্কুক ভাইয়া তোকে যে কষ্ট দিয়েছে সেইটা আবার দিবে? কিছু বললে তুই আঙ্কেল আন্টিকে বলে দিবি। তে ওইভাবে জিমিনকে জড়িয়ে ধরে ফোপাতে ফোপাতে বলল, বাড়িতে সবাই যখন জানতে পেরেছিল বড় আব্বু ভাইয়াকে অনেক মেরেছিল, রক্তাক্ত করে দিয়েছিল, ভাইয়া কিছুই বলেনি, শুধু আমার দিকে কেমন করে তাকিয়েছিল। আমি তো তখন ছোট ছিলাম, আম্মুকে জড়িয়ে ধরে কান্না করছিলাম। আর ভাইয়াকে সেই দিনই বড় আব্বু ইমার্জেন্সি প্লেনের টিকিট বুক করে ইতালিতে ফুপির কাছে পাঠিয়েছিল। তারপর থেকে তো আর ভাইয়া একবারও দেশে আসেনি। জিমিন তের মাথায় হাত বুলিয়ে বলল, হ্যাঁ, তবে সেও আর কত বিদেশে থাকবে, দেশে তো আসবেই। এইবার কোনো ঘটনা ঘটালে সবাইকে বলে দিবি, চুপ থাকবি না। তে জিমিনের বুক থেকে উঠে চোখের পানি মুছে এসে বলল, আমি কি জন্য ওই বাড়িতে থাকি না জানিস? জিমিন হেসে তের গাল টেনে দিয়ে বলল, জানি না মানে? এই যে তুই এই সব স্বপ্ন প্রতিদিন দেখিস আর এইভাবে চিৎকার করে উঠিস আর উঠে কান্না করিস, বাড়িতে দেখলে সমস্যা হবে, তাই তো তুই মাসে 2 দিন করে যাস, গিয়ে তাও আলাদা রুমে থাকিস, যাতে কেউ বুঝতে না পারে। তে হেসে জিমিনকে আবারও জড়িয়ে ধরে বলল, তুই তো সবই জানিস জিমিন, আর তোকে ছাড়া যে আমি নিঃস্ব এটাও তুই জানিস। জিমিন এইবার মেকি রাগ দেখিয়ে বলল, 19 বছরের ধারী মেয়ে একটা, তোর ভালোবাসা এখন আমার লাগবে না। ওর জলদি ভার্সিটিতে যেতে হবে নাকি? যদি দেরি হয়ে যায় তাহলে ওই খাটাস ইংলিশ স্যার আমাদের দিয়ে মুরগি ডান্স করাবে। তে ফিক করে হেসে দিল, তারপর উঠতে উঠতে বলল, হ্যাঁ সত্যি মুরগি ডান্স করতে হবে, ছি তখন সবাই দেখবে আর কি বলবে, তাড়াতাড়ি রেডি হয়ে নেই। বলে তে দ্রুত ওয়াশরুমে ঢুকে গেল। জিমিন আগেই ফ্রেশ হয়ে ফোন স্ক্রল করছিল, আর তখনই তের চিৎকার শুনল সে। এখন সে রেডি হবে ভার্সিটির জন্য। তে ওয়াশরুম থেকে বের হলো সাবান নিয়ে, তারপরে একটা কালো রঙের গ্রাউন পরে নিল, মাথায় কালো একটা হিজাব বাঁধলো, আর পাশে ওড়না দিয়ে পিন করলো, মুখে হালকা পাউডার আর ঠোঁটে হালকা পিঙ্ক লিপস্টিক দিয়ে নিল।
ব্যাস তার গোছানো শেষ। জিমিন একটা লাল রঙের গ্রাউন পরেছে, সেও তের মতো করে নিজেকে সাজিয়েছে। দুই বান্ধবীর সাজ শেষ হলেই দুইজন ব্যাগ নিয়ে বেরিয়ে গেল হোস্টেল থেকে। তারা রাস্তায় দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। এমন সময় তের মা মিসেস জিন জিমিনের ফোনে কল দিল। জিমিন ফোন পিক আপ করে বলল, মামুনি কেমন আছো? মিসেস জিন মেকি রাগ দেখিয়ে বলল, মামুনি না ছাই, একবারও আমার খোঁজ নিস তুই? আমি ফোন না দিলে তো আমার খোঁজই নিস না। জিমিন অসহায় ফেস করে বলল, মামুনি আমি ফোন দিতে গিয়েছিলাম, কিন্তু তোমার ওই মেয়ে আমার হাত বেঁধে রেখেছে, তাই তো দিতে পারিনি। কই সেই বাদরটা, দে দেখি তার কাছে। জিমিন তের দিকে ফোন এগিয়ে দিল। তে ফোন কানে ধরে বলল, জি আম্মু বলো। মিসেস জিন একটু রাগী কণ্ঠেই বলল, তো জমিদারনিরা আপনারা কি সকালে নাস্তা করেছেন? জিনের এই কথার উত্তরে তে দ্রুত জবাবে বলল, আম্মু রিক্সা চলে এসেছে, দ্রুত যেতে হবে, নয়তো ভার্সিটি যেতে লেট হবে, বলে দ্রুত ফোন কেটে দিল। জিমিন তাড়াতাড়ি বলল, তে রে, আজকে জোর বাঁচা বেঁচে গেলাম। তে বুকে হাত দিয়ে নিঃশ্বাস নিয়ে বলল, হ্যাঁ হাসির বাচ্চা। ওদের কথা বলার মধ্যেই রিক্সা আসলো। ওরা উঠে বসলো। তারপর রিক্সাওয়ালা মামাকে ভার্সিটির দিকে যেতে বলল। তো চলো এবার একটু পরিচিত হওয়া যাক। জিয়ন পরিবারের 3 ভাই আর 1 বোন তারা। বড় ভাইয়ের নাম জিয়ন জং হো সোক, তার বউ জিয়ন আয়ু। তাদের 1 ছেলে 1 মেয়ে। বড় ছেলে জিয়ন জংকুক আর ছোট মেয়ে জিয়ন লিসা। বয়স 19 বছর 6 মাস চলে। অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। জিয়ন বাড়ির মেজো ছেলে জিয়ন কিম নামজুন আরিম, তার স্ত্রী জিয়ন কিম sok জিন। তাদের 3 ছেলে মেয়ে। বড় মেয়ে, সে প্রেম করে বিয়ে করেছে। বাড়ির সবার থেকে সম্পর্ক নষ্ট করে সে প্রেমিককে নিয়ে চলে গেছে। তার 4 বছর হচ্ছে। শেষ খবর পাওয়া গেছে তারা নাকি সুইজারল্যান্ড থাকে। আর তাদের একটা মেয়ে আছে 2 বছরের। তবে তারা বাড়ির কারোর সাথে যোগাযোগ করতে চায় না। আর জিয়ন পরিবারও কেউ আর কোনো যোগাযোগ বা খোঁজ খবর রাখেনি। মিস্টার আরেমের মেজো মেয়ে জিয়ন কিম তেয়ং তে, ওর বয়স 19+। সে এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। মিস্টার আরেমের ছোট ছেলে, যার বয়স 10 বছর, এখন ক্লাস 4-এ পড়ে, নাম জিয়ন হান সিওজুন। জিয়ন পরিবারের ছোট ভাই জিয়ন লি মিনহু, তার বউ জিয়ন ন্যান্সি। তাদের 2 মেয়ে। বড় মেয়ে জিয়ন সানা, যার বয়স 17 বছর, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আর ছোট মেয়ে জিয়ন বেসুজি, যার বয়স 12 বছর, সে এখন ক্লাস 7-এ পড়ে। আর জিয়ন পরিবারের একমাত্র বোন মিন জিসু আর তার হাজবেন্ড মিন সিহুন। তাদের বিয়ের 2 বছর পরে তারা দূর দেশে ইতালিতে গিয়েছিল। তাদের 3 ছেলে মেয়ে, 2 ছেলে আর 1 মেয়ে। বড় ছেলে মিন ইয়ুঙ্গি সুগা, বয়স 28 বছর 9 মাস, পড়াশোনা কমপ্লিট করে বাবার ব্যবসা দেখাশোনা করছে। আর মেজো ছেলে মিন জিতাও, বয়স 22+, অনার্স শেষ বর্ষ। আর ছোট মেয়ে মিন ইউনজুন, বয়স 19 বছর 2 মাস, অনার্স ফার্স্ট ইয়ার। মিস্টার জেহপের বড় ছেলে জিয়ন জংকুক এখান থেকে 10 বছর আগে ফুফির বাসায় এসেছে। এখন তার বয়স 29+। তারও পড়াশোনা কমপ্লিট, নিজে ব্যবসা দাঁড় করিয়েছে, সবকিছু তার বাবার টাকার। আর জিমিন, পুরো নাম পার্ক জিমিন, তার বয়স 19 বছর 1 মাস। সে জিয়ন বাড়িতে থাকে। তবে কেন, সেই সব কিছু আপাতত গল্পেই জানা যাবে। তাদের গল্প করার মধ্যেই রিক্সা এসে থামলো ভার্সিটির সামনে। তারা নেমে পড়ল। ভাড়া মিটিয়ে সবে পিছনে ফিরবে, অমনি কেউ একজন ঝড়ের গতিতে এসে ওদের দুজনকেই আঁকড়ে ধরল। তে আর জিমিন দুজনে প্রথমে ভরকে গেলেও তারপর কে ধরেছে বুঝতে পারল। বুকে হাত দিয়ে নিঃশ্বাস নিল, কিছু বলবে, তার মধ্যেই দৌড়ে আসা মেয়েটি ওদের বলল, ও মোর আল্লাহ, কতদিন পরে তোদের দেখলাম আমি। তে মেয়েটার কান টেনে বলল, বেয়াদব, কতদিন? কালকেই দেখা হয়েছে আমাদের, তুই কতদিন দেখাস আবার? মেয়েটা তের হাত নিজের কান থেকে ছাড়িয়ে নিতে নিতে বলল, তের বাচ্চা তে, ছাড় আমার কান, বাল ধরস কেন? আর শোন, আমার কাছে 1-1 ঘন্টা মানে 1-1 দিন। তাই কালকে থেকে শুরু করে আমরা দেখা করিনি 13 ঘন্টা, তার মানে 13 দিন। উফ। তে এইবার মেয়েটার মাথায় চাটি মেরে বলল, গাধা দেখেছি, বাট তোর মতো দেখিনি, আজকে দেখে নিলাম, চল এইবার। জিমিন মেয়েটার কাঁধ জড়িয়ে ধরে বলল, জাউরা পাখি। মেয়েটা জিমিনের চুল টেনে বলল, হাঁসের বাচ্চা জিমিন, মোর নাম নোট জাউরা পাখি, অনলি লিসা, লিসা পাখি, ওকে? জিমিন মাথায় হাত দিয়ে ভ্রু কুচকে বলল, শালি তুই আমার চুল টানলি কেন? লিসা ভাবলেশীন ভাবে বলল,
প্রথমত আমাকে জাউরা পাখি বলার জন্য চুল টানছি, আর আমি আমার কোনো বোনকে তোর সাথে বিয়ে দেইনি, তাই ডোন্ট কল মি টু শ্যালি, ওকে? জিমিন মুখ বাঁকিয়ে বলল, ওকে। তে এইবার মেকি রাগ দেখিয়ে বলল, পেতনির দল, যাবি নাকি আমি যাব, কোনটা? জিমিন আর লিসা একসাথেই বলে উঠল, নো বেবস, আইতাসি। বলে দুজনে তের সাথে যেতে লাগলো। তারা ক্লাসে চলে গেল। ক্লাস শুরু হয়ে গেছে। সময়টা 11:50। এমন সময় জীবন বাড়ির বড় কর্তা মিস্টার জেহব আসলো ভার্সিটিতে। তাকে দেখে প্রিন্সিপাল স্যার নিজের জায়গা ছেড়ে তাকে বসতে দিলেন। উনি বসলেন। প্রিন্সিপাল স্যার বললেন, জি স্যার, আমি কি কোনো হেল্প করতে পারি? মিস্টার জেহব গম্ভীর মানুষ, সবসময় সিরিয়াস আর গম্ভীরতা বজিয়ে রাখে, সাথে বিচক্ষণ পুরুষ। তিনি গম্ভীরভাবেই বললেন, না, মেয়েদের নিতে এসেছি, তাই দ্রুত নিয়ে আসো ওদের। প্রিন্সিপাল স্যার যাওয়ার প্রস্তুতি নিয়ে বলল, আমি নিজে গিয়ে নিয়ে আসছি, তার মধ্যে আপনি এক কাপ কফি খান। বলে সে বেরিয়ে গেল আর একটা স্যারকে দিয়ে প্রিন্সিপালের রুমে কফির সাথে একটু নাস্তা পাঠিয়ে দিল। এই ভার্সিটিটা মিস্টার জেহবের। এখানে আগে খোলা মাঠ ছিল। সে নিজের বিচক্ষণ বুদ্ধি কাজে লাগিয়ে এখানে একটা ভার্সিটি দাঁড় করিয়েছেন। ভার্সিটি তৈরি করা হয়েছে প্রায় 15 বছর হচ্ছে, আর এই জন্যই জীবন পরিবারের সবাইকে সম্মান করে তারা। প্রিন্সিপাল স্যার অনার্স ফার্স্ট ইয়ারের ক্লাসে গেল। সে যেতে সবাই দাঁড়িয়ে পড়ল। প্রিন্সিপাল স্যার বলল, তে, জিমিন, লিসা, তোমরা আমার সাথে এসো। বলে তিনি বেরিয়ে গেলেন। ক্লাসের সবাই তাদের দিকে তাকালো। মনে মনে অনেক খুশি হয়েছে যে এরা হয়তো কোনো পানিশমেন্ট পাবে। স্যারও কিছু বলল না। ওরা তিনজন বেরিয়ে আসলো। তারপর প্রিন্সিপাল স্যারের সাথে যেতে লাগলো। তারা অফিস রুমে ঢুকতেই দেখতে পায় মিস্টার জেহব কফি মগে চুমুক দিচ্ছে। তে আর জিমিন খুশিতে দৌড়ে মিস্টার জেহবকে জড়িয়ে ধরলেন। মিস্টার জেহব তাদের মাথায় হাত বুলিয়ে বলল, আমার আম্মুরা কেমন আছে? জিমিন আর তে একসাথেই বলল, আলহামদুলিল্লাহ, তুমি? মিস্টার জেহব হেসে বলল, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সাথে এখন তোমাদের তিনজনকেই বাড়ি যেতে হবে, বুঝেছো? তে মাথা নিচু করে বলল, কেন বড় চাচ্চু, কিছু হয়েছে কি? মিস্টার জেহব তের মাথায় হাত বুলিয়ে বলল, অনুষ্ঠান আছে, চলো আমার সাথে। তে আর দ্বিতীয় প্রশ্ন করলো না। জিমিন, তে, লিসা একসাথে মিস্টার জেহবের সাথে চলে গেল। তারা গাড়িতে বসতেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। 1.5 ঘন্টা ড্রাইভ করে তারা বাড়ি ফিরল। বাড়ি ফিরতেই বাড়ির প্রত্যেকটা সদস্য তে আর জিমিনকে জড়িয়ে ধরলো। তারপর তাদের উপরে ফ্রেশ হতে পাঠালো। তে জিমিনকে বলল, আচ্ছা জিমিন, হুট করে এই অনুষ্ঠান হওয়ার মানে কি? তে, শালি আমি কেমনে জানবো? তুইও যেই উগান্ডায় ছিলি আমিও সেই উগান্ডায় ছিলাম, তাহলে কেমনে জানবো বল? তে দাঁত কেলিয়ে বলল, ভুলে গেছি সোনা, মাফ কর। তারা কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে উপরে উঠল। সামনে দেখা হলো সুজির সাথে। সুজি এসেই জিমিন আর তেকে জড়িয়ে ধরলো। ভালো মন্দ জিজ্ঞাসা করলো। তে এইবার সুজিকে বলল, সুজি, একটা কথা বলবি? সুজি তাড়া দিয়ে বলল, দ্রুত বলো আপনি, নিচে অনেক কাজ আছে। আচ্ছা আমার ছোট্ট সুজি সোনা, বলছি কি, অনুষ্ঠানটা কিসের জন্য হচ্ছে রে? সুজি কপালে হাত দিয়ে বলল, এ কি আপনি, তুমি এখনো জানো না অনুষ্ঠানটা কিসের জন্য? তে ইনোসেন্ট ফেস করে বলল, না সোনা, জানলে কি আর তোকে জিগাইতাম। সেই 10 বছর পরে জঙ্কুক ভাইয়া আজকে বাড়িতে আসবে, তাই তো এই অনুষ্ঠান হচ্ছে। আচ্ছা আপনি, আমি নিচে যাচ্ছি, অনেক কাজ, পরে আসবো, কেমন, বাই বাই। বলে ছোট্ট ছানা দৌড়ে চলে গেল। আর এইদিকে জঙ্কুকের কথা শুনেই তের মাথা চক্কর দিয়ে উঠল। মনের ভিতরে ভয় ঝেঁকে বসলো। কি হবে ভাবতে লাগলো। মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলেই জিমিন তাকে আঁকড়ে ধরে বলল, তে আমার সোনা, আমার জান, শক্ত হ তুই, আর রুমে চল। এর মধ্যেই ওইখানে লিসা আসলো। সেও জানতো না তার ভাই আজকে বাড়িতে আসবে। যখনই শুনলো দৌড়ে তের কাছে আসলো, আর এসেই দেখলো তে কেঁপে উঠছে, ভয় পাচ্ছে, জিমিনকে ধরে রেখেছে। লিসাও তেকে ধরলো, কেউ যেন দেখতে না পায়। দ্রুত তারা তেকে নিয়ে রুমে ঢুকলো। তে ভয়ে কথা বলতে পারছে না, জিমিনের কাঁধে মাথা রেখে আছে, আর লিসা তের হাত ধরে আছে। লিসা বলল, সোনা আমার, তুই নিজেকে শান্ত কর প্লিজ। ভাইয়া এইবার তোকে আর কিচ্ছু করতে পারবে না, তুই দেখিস। আমার জানটা, তুই স্বাভাবিক হ প্লিজ, সোনা আমার। লিসার কথা শেষ হতেই বাহির থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। লিসা আর জিমিন একে অপরের মুখের দিকে তাকাচ্ছে।
লিসা উঠে দাঁড়ালো, জিমিনকে বলল, আমি দেখে আসছি জিমিন, তুই তের কাছে থাক। জিমিন মাথা নাড়ল। লিসা তেকে রেখে নিচে গেল। লিসা নিচে নামতেই দেখলো তার আম্মু, মেজো আম্মু, ছোট আম্মু, সানা, সুজি, তার ভাইরা সবাই কান্না করছে। লিসা বুঝলো না বিষয়টা, তাই সে সিঁড়ি বেয়ে নিচে নামতেই পরিচিত মুখ দেখলো। খুশি হলেও যেন হতে পারছে না, কারণ তার জান ভয় পেয়ে আছে, কষ্ট পাচ্ছে। সে কিভাবে বা খুশি হবে? পরিচিত মুখের সাথে আরো কিছু পরিচিত মুখ দেখলো সে। লিসা আর দাঁড়িয়ে থাকতে পারল না, দৌড়ে নিচে গেল। জংকুক লিসাকে দেখে কাছে ডাকলো। লিসা গেল। জংকুক গম্ভীর কণ্ঠে বলল, লিসা। লিসা মাথা নাড়ল। 10 বছর পরে ভাইকে কাছে পেয়ে আবেগে আতপুল্য হয়ে ভাইকে জড়িয়ে ধরে কান্না করে দিল। সবার কান্না দেখে জংকুক বিরক্ত কণ্ঠে বলল, উফ, তোমরা থামবে? বাড়িটাকে তো মরা বাড়ি বানিয়ে দিলে সবাই। এমন করলে আমি এক্ষুনি চলে যাচ্ছি এই বাসা থেকে। আমি জাস্ট বোর হয়ে যাচ্ছি। জংকুকের এমন গম্ভীরতা শুনে সবাই চোখের পানি মুছল। মিস্টার জেহব কিছু বলবে, তখনই তার বউ মিসেস আয়ু মিস্টার জেহবের হাত ধরে ফিসফিস করে বলল, শান্ত হন আপনি। আগেরবার আপনার কথার জন্য আমার সোনার টুকরো ছেলে দেশ ছেড়েছিল। 10টা বছর পরে সে বাড়িতে আসছে। আল্লাহ দোহাই লাগে, ছেলেকে আর বিদেশে পাঠাবেন না। মিস্টার জেহব চুপ রইল। এদিকে জংকুকের সাথে জিওন পরিবারের 3 ভাইয়ের একমাত্র বোন জিসু, সাথে বড় ছেলে সুগা আর মেয়ে ইউনজুনকে সাথে নিয়ে এসেছে। তারা একেবারে চলে এসেছে এখানে। তার স্বামী সিহন আর ছোট ছেলে জিতাও এখনো আসেনি। বিজনেস বিষয়গুলো সবকিছু দেশে শিফট করতে এখনো 5 দিন সময় লাগবে। তাদের আসতে এখনো 1 সপ্তাহ। জংকুক বাড়ি ফেরায় যতটা না খুশি হয়েছে, তার থেকে বেশি খুশি হয়েছে সবাই জিসুকে বাড়ি ফিরতে দেখে। এদিকে জংকুকের এমন কথায় মিসেস জিসু জংকুককে ধমক দিয়ে বলল, জংকুক, কেমন ব্যবহার এটা তোমার? এইখানে সবাই ক্লান্ত, তুমি একা না। সবারই বিশ্রামের প্রয়োজন। তুমি দীর্ঘ 10 বছর পর বিদেশে ফিরেছ। আবেগে আতফুল্ল হয়ে গেছে সবাই, তাই বললে এমন ব্যবহার করবে, এটা আশা করিনি তোমার থেকে। মিসেস যিশুর কথা শুনে জংকুক সোজাসুজি বলল, আশা করনি, এবার থেকে করতে শিখো আশা ফুপি। আমি অনেক টায়ার্ড। আমার রুমটা কোন দিকে বলে দিলে ভালো হতো। মিসেস আয়ু হাসি মুখে ছেলের কাছে এসে বলল, তোমার রুম আগে যেটা ছিল এখনো সেটাই আছে আব্বু। তুমি যাও, রুমে যাও, আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি। জংকুক যাওয়ার জন্য পা বাড়াতেই আবারও পিছনে তাকিয়ে সুগার দিকে তাকিয়ে বলল, এখানে তোর কোনো কাজ নেই, আমার সাথে আয় কুইক। বলে জংকুক সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। সুগাও গম্ভীর মুখ করে জংকুকের সাথে উপরে চলে গেল। জংকুক চলে যেতেই মিস্টার জেহব মুখ খুললেন, এই বেয়াদব ছেলেকে আমি মানুষ করতে পারলাম না। ভাবলাম ওর ফুপির কাছে থাকলে হয়তো একটু সভ্য হবে, সেই কপাল আমার নেই। জিসু কি বলবে? নিজের বড় ছেলেও জংকুকের কপিক্যাট, কাকে রেখে কাকে বলবে? কম শাসন তো করেনি। বাড়ির সকলে জিসু আর ইউনজুনকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসলো। বাড়ির কর্তারা গেল ডাইনিং টেবিলে। দুপুরের খাবারের সময় হয়েছে। আয়ু তাদের খাবার বেড়ে দিচ্ছে। কর্তাদের খাওয়া শেষ হলে বাড়ির বাকি সদস্যরা খাবে। যিশুকে খেতে বলা হলে সে বলল পরে খাবে। যিশু চারিদিকে তাকিয়ে কাকে যেন খুঁজছে, কিন্তু পাচ্ছে না। তাই সে তার মেজ ভাইয়ের বউ জিনের দিকে তাকিয়ে বলল, জিন, তে জিমিন, এই 2 বাদর কোথায়? জিন হাসি মুখে জবাব দিল, আপা, ওরা মনে হয় জানে না, আমি ডাকছি, অপেক্ষা করো। বলে জিন লিসার দিকে তাকিয়ে বলল, লিসা আম্মু, যা তো দুটোকে ডেকে আন। লিসা মাথা নাড়িয়ে চলে গেল উপরে। ছোট্ট সুজি ইউনজুনকে উদ্দেশ্য করে বলল, ইউনজুন আপু, আমি সুজি। ইয়ে সুজি সোনা, কেমন আছো? ভালো আপু। আচ্ছা আপু, তুমিও কি তে আপনি, জিমিন আপনি আর লিসা আপুনির মতো আমার সাথে খেলা করবে, মজা করবে? ইউনজুন সুজির মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, অবশ্যই সোনা, তবে তোমার আপুনিগুলো যদি তাদের দলে আমাকে নেয়, তাহলে তোমার সাথে খেলা করে ফাটিয়ে দিব। নেবে না মানে? না নিলে আমি আর তুমি মিশনে নামবো, ঠিক আছে? ইউনজুন হাসলো, তারপর মাথা নাড়লো। সুজি টুকটাক প্রশ্ন করতে লাগলো ইউনজুনের কাছ থেকে। ইউনজুনও সুজির সাথে হেসে হেসে সব কথার উত্তর দিতে লাগলো।